এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। পরের দিন সকলে আজ সবাই শপিংয়ে যাবে, তাই সবাই রেডি হচ্ছে। আদ্র, সাইমন, ঋষভ এরা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে বাকিদের জন্য। এদিকে আদ্র বিরক্ত হচ্ছে কারণ বিহান এখনো আসেইনি। সে এবার বিহানকে কল করলো। হ্যাঁ, কোথায় তুই? আছি, বল। কখন আসছিস? সরি আর আজ যেতে পারছি না, আমি কাল ডিরেক্ট হলুদের অনুষ্ঠানে পৌঁছে যাব। বাই। বলেই ফোন কেটে দিল, কারণ সে জানে এখন আদ্রের সাথে কথা বলা মানে বিপদ। এদিকে আদ্র আবার গিয়ে সোফায় বসলো। কিরে, তোদের হলো? আর কতকাল লাগবে শুনি? আদ্র ভাই, তোর বউ বলে সে যাবে না, ওকে একটু বল না প্লিজ। বউ? হ্যাঁ, পিচ্ছি বলে সে যাবে না, ওই ভর দুপুরে পড়তে বসেছে। আমি দেখছি। আদ্র উঠে সানির রুমের দিকে গেল। দেখলো অয়ন্তী আর রোজা তার সামনে বসে আছে, আর সানি নিজের মতোই পড়ছে। আদ্র অয়ন্তীকে চোখের ইশারা করতে অয়ন্তী আর রুষা বেরিয়ে গেল। এদিকে আদ্র যে এসেছে তা সানি বলতেই পারবে না। আদ্র আস্তে করে গিয়ে পেছন থেকে সানির কোমর জড়িয়ে ধরল আর নিজের থুতনি সানির কাঁধে রাখলো। এতেই সানি কিছুটা হকচকিয়ে যায়। কি করছে আমার ডলটা? আপনি আপনি এখানে কেন? আর এভাবে ধরেছেন কেন? ইচ্ছে হলো তাই। এখন বলো, রেডি হচ্ছ না কেন? তুমি কি চাইছো আমি নিজে তোমাকে চেঞ্জ করিয়ে দেই? না না না, ছি, না না, ছি, কি বলছেন এসব? তাহলে রেডি হচ্ছ না কেন? আমার যেতে ইচ্ছে করছে না, তাই আপনারা যান না। তুমি যাবে না? তাহলে আমিও যাচ্ছি না। আমিও তোমার সাথে এভাবেই থাকবো। বলে সে আরো শক্ত করে সানির কোমর জড়িয়ে ধরল আর আলতো করে নিজের অধর জোড়া সানির গলায় ছোঁয়ালো। এতে সানি কেঁপে উঠল। কি করছেন? কেন? তুমি তো বললে যাবে না, তো আমার কি দোষ? আমি যাচ্ছি, হ্যাঁ। পথে এসো জানো। ঠিক আছে, রেডি হয়ে নাও। বলে আদ্র সানিকে ছেড়ে দিল। উঠে দাঁড়িয়ে কাবার্ড থেকে একটা গোলাপি কালারের কুর্তি বের করে সানির হাতে দিয়ে বলল, এটা পরে এসো, আমি নিচে ওয়েট করছি। বলে বাইরে চলে গেল। আর সানি গেল রেডি হতে। রেডি হয়ে আসতে সবাই বড়দের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। গাড়ি ড্রাইভ করছে আদ্র, তার পাশে ঋষভ, পেছনে সানি, অয়ন্তী আর রোষা। তাদের পেছনে আছে সাইমান, শারমায়া আর ইরুনি। কিছুক্ষণ পরে সবাই শপিং মলে পৌঁছে গেল। এই মলটা পুরো আদ্রদেরই, তাই নিজেদের মলেই এসেছে তারা। সবাই সবার মতো শপিং করতে লেগেছে। আদ্র গিয়ে অন্য দিকে হাঁটছে, কানে তার ফোন। কারোর সাথে কথা বলছে সে। বলতে বলতে হঠাৎ তার চোখ আটকা একটা দোকানে থাকা লাল একটা শাড়ির ওপর। তার দিকে তাকিয়ে ফোনের লোকটিকে বলল, I'll call you back. ফোনটা নামিয়ে আদ্র ভাবতে লাগলো। এরকম একটা লাল শাড়িতে আমি তোমাকে প্রথম দেখেছি পুতুল। আহ, কি ঝগড়াটাই না হয়েছিল ওই দিন। আমি না জেনেই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সরি ডল, আই এম রিয়েলি সরি। আদ্র গিয়ে ওই শাড়িটা কিনে নিল। আবার অনেকক্ষণ পরে অয়ন্তীদের কাছে ফিরে এসে বলল, কিরে, 3 ঘন্টা হলো, আর কতক্ষণ? দেখ না ভাইয়া, পিচ্ছি কিছুই নিতে চাইছে না। ম্যাচিং ইভেন্ট গুলোর জিনিস তো কিনেছি আমরা সবার জন্যই, কিন্তু এক্সট্রাগুলো তো কিনছেই না। ডল, কি হলো তোমার? তুমি কিছু দেখছো না কেন? আমার কিছু লাগবে না। তোমাকে নিয়ে আর পারি না। বলে আদ্র নিজে সানির জন্য ড্রেস আর অর্নামেন্টস কিনে নিল নিজের চয়েস মতো। শপিং শেষে সবাই পাশে একটা রেস্টুরেন্টে গেল। এমনিতেই দুপুর হয়ে গেছে, তাই তারা লাঞ্চটা আজ বাইরেই করবে। সবাই ফ্রাইড রাইস আর মাংস অর্ডার করলো। সবাই নিজেদের মতো খাচ্ছে। সানি হাত দিতে যাবে, তখনই আদ্র বলল, স্টপ ইট ডল, হাতে ব্যথা পাবে তো। বলেই নিজে সানির মুখের সামনে খাবার তুলে ধরল। নাও, হাঁ করো। আমি নিজেই খেয়ে নিচ্ছি, না হলে দেরি হয়ে যেতে পারে। হবে না, তুমি মুখে নাও আগে। সানি আর কিছু না বলে খাবার মুখে তুলে নিল। তারপরই আদ্র একই প্লেট থেকে খাবার নিয়ে নিজের মুখে নিল। কি, আপনি আমার এঁটো খাচ্ছেন কেন? রাখুন ওটা। ছি প্রবলেম কি? ছি, আপনি আমার এঁটো খাবারটা কেন খেলেন? বেশ করেছি, আবার খাবো। এবার নাও, তুমি হাঁ করো।
এভাবে আজও নিজেও খেলো আর সানিকেও খাওয়ালো। এসব দেখে বাকি সবাই মুখ টিপে হাসলো, শুধু ইরনি ছাড়া। সে তো এইসব দেখে জ্বলছে। খাওয়া দাওয়া শেষে সবাই আবার আগের মতোই গাড়িতে উঠে বসলো। শুধু আজও আর ঋষভ সিট চেঞ্জ করেছে। এই বোরিং লাগছে, এখন গান ধর না তোরা। সাইমন, এসব ডিসকাস্টিং আইডিয়া আসে কোথা থেকে? তোমার কাছে ইয়ারফোন আছে ইরুনি আপু? হ্যাঁ আছে, কেন? একটা বুদ্ধি দেই, ইয়ারফোন কানে দিয়ে বসে থাকো, তাহলে আর ওই ডিসকাস্টিং কথা শোনা লাগবে না। বলো। গুড আইডিয়া, এটাই করব। বলে ইরনি ইয়ারফোন বের করে কানে গুঁজে দিল। সবার আর তার দিকে লক্ষ্য না করেই বলে উঠল, আদ্র ভাই ধর না একটা গান। হুম, আজ আমি না, ডল গাইবে। ডল, ধরো তো একটা গান। আমি না, এসব আমি পারি না। আরে পিচ্ছি, হবে নাও শুরু কর। হ্যাঁ হ্যাঁ, শুরু কর পিচ্চি। এদের জোরাজুরিতে সানি রাজি হলো। এবার ঠিক আছে, আমি গাইবো, তবে তোমাদেরও আমার সাথে গাইতে হবে। রাজি তো? সানি গান ধরল। তোমার ঘরে বাস করে কারা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, একজনে ছবি আঁকে এক মনে ওই এমন, আরেকজনে বসে বসে রং মাখে ওই এমন, আবার সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, আবার সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। গান শেষে সবাই হাততালি দিয়ে উঠল। ওয়াও, এখনই 4K ভিউজ। ভিউজ? হ্যাঁ, লাইভ হয়েছিল এতক্ষণ। ওয়াও, কমেন্টস দেখো। হাউ সুইট ভয়েস, লাইক দ্য সুইট লেডি। পিচ্চিকে ইন্ডিকেট করে। আরেকটি শোন, গানটা অনেক ভালো হয়েছে, গায়িকার মতোই সুন্দর। এরা কমেন্টস করার জন্য আর কিছু পায় না নাকি? গান শুনেছে নাকি গায়িকাকে দেখেছে? বুঝেছি, জেলাসি। স্টপ এর গাইস, চলে এসেছি, নাম এবার। বাড়িতে এসে সবাই যার যার রুমে চলে গেল ফ্রেশ হতে। আদ্র ফ্রেশ হয়ে সানির রুমে গেল। দেখলো সানি আবার সেই পড়া নিয়েই বসেছে। দেখেই বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়েছে, চুল থেকে টপটপ করে পানি পড়ছে। তা দেখে আদ্র সানির কাছে যেতে যেতে বলল, এসব কি ডল? এমনি তুমি উইক, এর উপর চুল মোছনি ভালো করে, আবার ঠান্ডা লেগে যাবে তো। আর এই সন্ধ্যায় শাওয়ার নেওয়ার কি আছে শুনি? এমনি ভালো লাগছিল না তাই। আদ্র সানির হাত ধরে টেনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসলো। এরপর নিজেই বারান্দা থেকে টাওয়াল এনে আলতো করে সানির চুল মুছতে লাগলো। আমি মুছে নিচ্ছি। লাগবে না, চুপ করে বসো। আর কিছু বললো না। আদ্র সানির চুল মোছা শেষ হলে হেয়ার ড্রায়ার দিয়ে সানির চুলগুলো শুকিয়ে দিল। আপনি এখন কেন এসেছেন? কোনো দরকার? না, এমনি এলাম, ভাগ্যিস এলাম, না হলে তো তোমার এই খাঁজটা চোখেই পড়তো না। দেখো ডল, কাল থেকে কিন্তু সবাই একটু বিজি থাকবে। দেখো বিয়ে বাড়ি, এমন হবেই, তাই বলছি এমন ছোট ছোট কাজগুলোর দিকে একটু খেয়াল রেখো, না হলে নিজেরই ক্ষতি। হ্যাঁ, তোমার কি হয়েছে বলো তো? শরীর খারাপ করছে? এভাবে কথা বলছো কেন? না, একটু টায়ার্ড লাগছে তাই। ও, তাহলে চলো একটু রেস্ট নিয়ে নাও, ঠিক হয়ে যাবে। না, ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, তুমি এখন ঘুমাবে মানে ঘুমাবে। আজ আর পড়তে হবে না, এখন তুমি ঘুমাবে। আমি তোমাকে ডিনারের আগে ডেকে দেব। বলে সানিকে জোর করে শুইয়ে দিল। তারপর আদ্র সানির মাথায় বিলি কাটতে লাগলো। সানি না করলো, কিন্তু কে শুনে কার কথা। আদ্র নিজের মতোই কাজ করতে লাগলো। আরাম পেয়ে সানিরও চোখ বুজে এলো। সানি ঘুমিয়ে পড়তে আদ্র সানির কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে গেল। পরদিন সকালে আজ অয়ন্তীর মেহেন্দি আর সন্ধ্যায় হলুদ অনুষ্ঠান, তাই ভোর থেকে বাড়ি সাজানো শুরু করে দিয়েছে। সানি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো পুরো বাড়ি নানা রকম ফুল দিয়ে সাজানো। এতে সানি একটু অবাক হয়নি, কারণ সে জানে এইসব কেন। সিঁড়ি বেয়ে সানি নিচে নেমে আসতেই
দেখলো ড্রয়িং রুমে অনেকেই আছে যাদের সানি চেনেই না, তাই সেখানে না গিয়ে সানি রান্নাঘর রুমের দিকে গেল। দেখলো আরিফা কিছু একটা কাটছে। কি করছো আন্টি? ও তুই উঠে পড়েছিস? সকালের নাস্তায় পাস্তা বানাবো সবার জন্য, তাই। আচ্ছা, তোর শরীর কেমন আছে? ভালোই আছে। হ্যাঁ, তখনই রুম থেকে শফিক ডাক দিল। আসছি, আমি একটু আসছি মামনি, তুই আছিস তো? তুমি যাও, আমি এখানে আছি। আরিফা চলে গেল কিছু একটা ভেবে। সানি কোমরে ওড়না পেঁচিয়ে নিয়ে পাস্তা রান্না শুরু করে। প্রায় শেষের দিকে তখন আরিফা আসে। এ কি মামনি, তুই কেন রান্না করতে যাচ্ছিস? আমিই তো করে নিতাম। কিছু হবে না আন্টি, আমার অভ্যাস আছে। মানে? হ্যাঁ, ও বাড়িতে তো প্রায় আমিই রান্না করতাম। সানির কথা আরিফা একটু কষ্ট পেল। আহারে, এটুকু মেয়েকে দিয়ে কেউ এমন করায়? কি ভাবছো মামুনি? কিছু না, এখন তুই সরে আয়, আর বাদবাকি কাজ ওরা করে নিবে। আচ্ছা, বেসিনে হাত ধুয়ে সানি চলে আসলো। আমি কি এখন রুমে যাব আন্টি? যা। দু কদম আগাতে আরিফা আবার বলল, শোন, হ্যাঁ আন্টি বলো। একটু আগে আমাকে কি বলে ডাকলি তুই? কেন? আন্টি তো বললাম। তার আগে কি বললি? কিছুক্ষণ ভেবে সানি বলল, সরি আন্টি, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। আসলে তুমি আমাকে মামুনি বলে ডাকো তো ওটা শুনতে শুনতে আমি ভুল করে। আর কখনো এমন হবে না আন্টি। ভুল যখন করেছিস তখন তো শাস্তি পেতেই হবে। তুমি যা বলবে আমি তাই করব। বলো মামা। তোর শাস্তি হলো এই যে এখন থেকে তুই আমায় মামনি বলেই ডাকবি। আরিফার কথা শুনে সানি চমকে তার দিকে তাকায়। তা দেখে আরিফা মুচকি হেসে বলে, কি রে, ডাকবে না মামনি বলে? সানি চোখ বেয়ে দুফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। মামুনি বলেই দৌড়ে গিয়ে আরিফার বুকে ঝাঁপিয়ে পড়লো। তার কোলে মাথা রেখে চোখের পানি ফেলতে লাগলো আরিফাও। সানির কষ্টের ব্যাপারটা বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরল। সানির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই মেয়ে, কাঁদছিস কেন তুই? এমন করে কাঁদে কেউ? থাম তো দেখি। আমার মিষ্টি মামনির মুখে ওই মিষ্টি হাসিটাই মানায়, বুঝলি? এই কান্নাটা একদম পচা পচা লাগে। তুমি এত ভালো কেন মামুনি? আমি তোমার কেউই হই না, তবুও কেন এত আদর করছো আমায়? যেখানে আমার মায়ের পরিবর্তে আমার চাচিও আমায় এত আদর করেনি, তাহলে তুমি কেন করছো মামুনি? দূর পাগলি, কে বললো তুই আমার কেউ না? তুই তো আমার মেয়েই। যেমন আয়ন্তে আমার মেয়ে, তেমনি তুইও আমার আরেক মেয়ে। আর তোর মা এখন নেই তো কি হয়েছে? তিনি তো দেখছে রে উপর থেকে যে তুই ঠিক আছিস কি না। আর আমার মেয়েকে আমি আদর করব না তো কে করবে শুনি? অবশ্য যার আমার মিষ্টি একটা মেয়ে থাকে তাকে তো সবাই আদর করতে চায়, যেমন আমার আছে আমার মিষ্টি মামনি। না মামুনি, আমাকে তো সবাই আদর করে না। সবাই তো ভাবে আমি একটা বাড়তি ঝামেলা। আমাকে সবাই দূরে ঠেললেই বাঁচে। যেমন আমার চাচি, তিনি তো আমাকে একদমই আদর করতো না। দেখো এখন আমি ওখানে নেই, উনি কত শান্তিতে আছে। সানির কথা শুনে আরিফার দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। তবুও সানিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, অমন মানুষ থাকে রে মামনি। ভাবতো একবার, যদি পৃথিবীতে খারাপ না থাকতো তাহলে ভালোর কোনো মূল্য থাকতো না তো। তেমনি দেখ, এখন যদি তোর চাচি এমন না হতো তাহলে তুই কি আমাকে এতটা ভালোবাসতি বল? আর আমি কি তোর মতো একটা মিষ্টি মেয়ে পেতাম বল? তখনই আদ্র এই দিক দিয়ে যাচ্ছিল। সে দেখলো সানি আরিফাকে জড়িয়ে ধরে নীরবে কাঁদছে, আর আরিফা তাকে কী সব বলছে। সানির এই অবস্থা দেখে আদ্র ব্যস্ত হয়ে বলতে লাগলো আরিফা তাকে চোখের ইশারায় থামতে বললাম। আদ্র আর কিছু বলল না, আস্তে করে তাদের আরেকটু কাছে এসে দাঁড়ালো। সানি এখনো জানি না এখানে আদ্র যে আছে। সে নিজের মতোই আরিফার সাথে কথা বলতে থাকে। তুমি আমাকে এত আদর করো না মামুনি। জানো, আমার চাচি না ঠিকই বলতো, আমি একটু অপয়া। আমাকে যে একটু বেশি ভালোবাসে আমি তাকেই খেয়ে ফেলি। দেখো, আমার মা বাবাও তো আমাকে কত আদর করতো, তাদেরও আমি শেষ করে ফেললাম। তাই বলছি তুমি আমাকে এত আদর করো না মামুনি, তাহলে আমার জন্য তোমারও ক্ষতি হয়ে যাবে। আমার লাগবে না এত আদর। আমি আর কাউকে নিজের জন্য বিপদে ফেলতে চাই না মামুনি, আর আমি অপরাধী হতে চাই না। সানির কথা শুনে আদ্র অবাক চোখে আরিফার দিকে তাকালো। চোখের ইশারায় বোঝালো কি বলছে ও এসব।
আরিফাও চোখের ইশারায় বলল, আমি দেখছি। তোর পাগলি মেয়ে, এমনও হয় নাকি? দেখ, তোর মা বাবার জীবন অতটুকুই ছিল, তাই তারা তাদের সময় ফুরাতে চলে গেছে। সবাই এভাবেই যায় রে মামুনি, কেউ কাউকে খায় না। আর তুই অপায়া হতে যাবি কেন? তুই তো আমার ঘরে এক নতুন সুখ নিয়ে এলি। আমার আগের গোমরা মুখে ছেলেকে তুই নর্মাল করলি। আমি যে কি খুশি হয়েছি তুই জানিস? তুই অপায় না মা, তুই তো সাধারণের মাঝেও অসাধারণ। তোর মধ্যে ম্যাজিক আছে রে, যা অন্যরা পারে না তা তুই পারিস। আমি তো খুব লাকি তোর মতো একটা পরী মেয়ে পেয়ে। দেখ, আজ বাদে কাল আমার আরেক মেয়ে আয়ন্তীর বিয়ে। সে তো আমার রেখে চলে যাবে কাল। সে কাল থেকে অন্যের বাড়ির সদস্য হবে। আমি যে তোদের ছাড়া একা হয়ে যাব। মামুনি, তুই সারা জীবন আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবি তো? সানি ওভাবে মাথা উপর নিচ করে, মানে সে থাকবে। আরিফা এবার দুষ্টু হেসে বলল, কিন্তু আয়ন্তীর মতো তোরও একদিন বিয়ে হয়ে যাবে, তখন তুই কিভাবে আমার কাছে থাকবি? তখন তো তুইও চলে যাবি, তাই না? আদ্র আরিফার কথা বুঝতে পেরে উদ্গ্রীব হয়ে আছে সানি কি বলে শোনার জন্য। তাই তো, এবার কি হবে? এবার কি হবে? পেরেছি। আদ্র ভাবছে সানি বলবে যে সে তাকে বিয়ে করে বাড়িতেই থেকে যাবে, কিন্তু তার ভাবনা এক বালতি পানি ঠেলে সানি বলল, আমি বিয়ে করব না, তাহলেই আর অন্য কোথাও যাওয়া লাগবে না। সানির এমন বাঁচামো কথা শুনে আদ্র ও আরিফা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হঠাৎ দুজনই একসাথে অট্ট হাসিতে মেতে উঠল। এইদিকে হঠাৎ এমন হাসি শুনে সানি অবাক হয়ে মুখ তুলে তাকালো। আপনি এখানে? ওয়েট, আগে হেসে নেই, তারপর কথা বলছি। সানি এবার আরিফাকে ছেড়ে দাঁড়ালো। সে বুঝতে পারছে না এরা হাসছে কেন। মামুনি, তোমরা এমন হাসছো কেন বলো তো? ডল, তুমি এমন কথা বললে আমি না হেসে থাকতেই পারলাম না। আদ্র এবার হাসি থামিয়ে বলল, ডল, আমার কাছে ভালো একটা আইডিয়া আছে, শুনবে? কি? তুমি বরং এ বাড়িতেই বউ হয়ে বিয়ে করে নাও, তাহলে তোমার বিয়েও হবে আর তোমার মামুনিও তোমার কাছেই থাকলো। ভালো না আইডিয়াটা? এটা কেমনে সম্ভব হবে? ধুর, কিছুই মাথায় ঢুকছে না, আমি গেলাম। বলেই সানি চলে গেল। আর এদিকে আরিফা আর আদ্র আবারও হাসিতে মেতে উঠল। সবাই নাস্তা করতে বসেছে। আজ এখানে রুষার বড় বোন রেশমিও আছে, তার সাথে আছে তার হাজবেন্ড আদেশ আর তার মেয়ে রায়াত। সবাই এখানে থাকলেও সানি নেই, আর নেই রেশমি 3 বছরের মেয়ে রায়াত। ডল কোথায় মাম্মাম? মামনি তো সেই যে রুমে গেল, এখনো এলো না। নাস্তা করেনিও? না, আমি গিয়ে দিয়ে আসবো, না হয় হয়তো এখানে আসতে চাইছে না। তোমরা খাও, আমি ওকে নিয়ে আসছি। বলে আদ্র সানির রুমে গেল। রুমে দেখলো সানি নেই। হঠাৎ আদ্র শুনতে পেল বারান্দা থেকে কারো হাসির খিলখিল আওয়াজ শোনা যাচ্ছে। আদ্র ভাবল, কতদিন পর তোমার এই হাসির আওয়াজ আমি শুনতে পাচ্ছি পুতুল। আমার জন্য এই হাসিটা বিলীন হয়ে গেছিল, কিন্তু কি নিয়ে ডল হাসছে? আর ও তো তেমন বারান্দায় যায় না, তাহলে আজ বারান্দায় কি করছে? এইসব ভেবে আদ্র বারান্দার দিকে এগোলো। দরজার সামনে আসতেই দেখলো সানি ব্যালকনির দোলনায় বসে দোল খাচ্ছে, তার কোলে ছোট্ট রায়াত। দুজনেই হাসছে। আদ্রকে দেখে রায়াত তোতলানো গলায় বলল, মামাই, তুমি এসেছো? দেখো, এই মামিটা কত ভালো, আমাকে কত কত আদর দিয়েছে, সববার থেকে বেশি। তাই নাকি রায়াতমণি? তা তোমার এই মিম্মিকে ভালো লেগেছে? হ্যাঁ তো, মামিকে আমার তো এত এত ভালো লেগেছে। তাই? তোমার মিমিকে সবার ভালো লাগে, যেমন এই দেখো তোমার মামাইয়েরও ভালো লাগে। এবার কি করার বলো তো? লাগবেই তো, আমার মামি তো এতগুলো কিউট। মাম্মা আমায় কি যেন বলে? গালে এক আঙুল দিয়ে চিন্তা করার মতো করে বলল, এরপর হাসি মুখে বলল, হ্যাঁ, মামা আমায় বলে আমি নাকি কিউটের টিপা। এখন দেখো, আমার মামিও আমার মতো কিউটের টিপা, তাকে তো সবার ভালোই লাগবে। কিন্তু তোমার মামাইয়ের যে একটু বেশি ভালো লেগেছে। তাই? তাহলে কি করা যায়? তুমি বরং আমার মামিকে তোমার কাছে রেখে দাও, যেমন পাপ্পা মাম্মাকে রাখে ঠিক তেমন। পাপ্পা বলে সে নাকি আমার মাম্মাকে অনেক ভালো লাগে, তাই মামাকে তসর দিয়ে নিজের কাছে রেখেছে, তেমনি তুমিও রেখে দাও মামিকে নিজের কাছে।
রায়াতের কথা শুনে আদ্র আর চোখে সানির দিকে তাকায়। রায়াতের ছোট্ট মস্তিষ্কের এই কথাটা আদ্র যে ভাবি নিয়েছে সানির তা নিয়ে বিন্দুমাত্র ভাবান্তর নেই। সে রায়াতের কথা হাসির ছলেই চালিয়ে দিচ্ছে। তাই আচ্ছা, রাখবো আমার কাছে তোমার মিমিকে। এখন বলো, তুমি কি খেয়েছো? একটু আগে খেয়েছি তো, তবে এখন আবার খেতে পেয়েছে। আচ্ছা, তোমার মিম্মি খেয়েছে? মাম্মি, তুমি খেয়েছো? না মানে হ্যাঁ হ্যাঁ তো সোনা। দেখো রায়াতমণি, তোমার মিম্মি কথা আটকাচ্ছে। এই যে মাম্মি মিথ্যে কথা বলছে। এদের মামা ভাগ্নের কথায় সানি বোকা বনে গেল। এটা কি করে হলো? মাম্মি, তুমি না খেয়েও বলছো খেয়েছো। তোমাকেও কি ওই পচা পচা মিল্ক খাওয়ায় যে তুমি খেতে চাও না? আচ্ছা, আমি ওদের বকে দেব, বলবো তোমাকে এই মিল্ক যাতে না দেয়, তোমাকে অনেক ইয়ামি খাবার দিতে বলবো। এবার খাবে তো? রায়াতের কথায় সানি এবার ফিক করে হেসে দিল। তার মানে কি রায়াতমণি খাবে না কেন? আলবাত খাবে। রায়াতমণি চলো তো তোমার মিম্মিকে নিয়ে। আপনারা যান না, আমি পরে। সমস্যা কি তোমার দল? না এমনি, ওখানে তো অনেকেই আছে। তো কি হয়েছে? আমি চাই না ওরা কেউ আমাকে দেখুক। ভাবুন তো, আমাকে যদি জিজ্ঞেস করে আমি কে, তাহলে তো বলতেই হবে যে আমি এই বাড়ির আশ্রিতা। তখন তো আপনাদের ওই মুখ ছোট হবে, তাই না? কে বলেছে এসব তোমায়? না না না, আমি নিজেই বলছি। এসব বাদ দাও মাথা থেকে। আর তুমি আচ্ছা, এসব বাদ দাও মাথা থেকে। আর তুমি আশ্রিতা হতে যাবে কেন? তুমি তো এই ফ্যামিলিরই একজন মেম্বার। আর কেউ জিজ্ঞেস করলে এটাই বলবে, ওকে? এখন চলো, আর একটা কথা বাড়াবে আমি তোমাকে তুলে নিয়ে যাব, তখন সবাই বলবে কেন এনেছি। তো আমি বলবো আচ্ছা যাচ্ছি। গুড গার্ল। রায়াতমণি চলো। চলো মাম্মি, আমি আজ তোমার সাথে খাবো। আচ্ছা চলো। বলে ওরা তিনজনই নিচে চলে গেল। টেবিলের সামনে গিয়ে আদ্র নিজের পাশের চেয়ারটা সানির জন্য টেনে দিল। সানিও সেখানেই বসলো। রায়াত গিয়ে সানির কোলে উঠে বসলো। রায়াতমণি, তোমার মিম্মি তো অসুস্থ, তুমি আমার কোলে এসো। থাক না ও আমার কোলে। মাম্মি, তুমি অসুস্থ? এতক্ষণ বলনি কেন আমায়? আমি তো ছুমন্তর করে দিতাম নাকি? না সোনা, আমি একদম ঠিক আছি। তুমি বসো আমার কোলে। বাবা, মাম্মা, তুমি এত শান্ত কবে হলে শুনি? নিজের থেকে টেবিলে বসছো। দেখো রেশমি, তোমার মেয়ে আজ কাকে পেয়ে ভদ্র হয়েছে। কাকে আবার? দেখো পাপা, এই হলো আমার মামি, কত কিউট, তাই না? মাম্মাম, তোমার মিম্মির কিউটনেস প্রশংসা করলে আমার আর চাকরি থাকবে না। ও আচ্ছা, তাহলে মামা তুমি বলো, আমার মামি খুব কিউট, তাই না? তোমার মিসমি তো অনেক কিউট। তা তোমার মিসমি তো আমার সাথে কথাই বলছে না। ও হ্যাঁ, তাই তো। মামি, তুমি আমার মামার সাথে কথা বলো। হ্যাঁ মানে ডল, ও হচ্ছে তোমার রুষা আপির বড় বোন রেশমি। এই হলো তার হাজবেন্ড আতিশ। আর তোমার কোলে যে বসে আছে সে হচ্ছে তাদের একমাত্র দুষ্ট মিষ্টি মেয়ে রায়াত। আর রেশু আপু, এটা হলো ডল, আই মিন সানি, আমার মায়ের দুই মাত্র মেয়ে। আর আমার তুই যে বলতে পারবি না তা আমি জানি, আর ওর কথা আমি সবই শুনেছি, তাই আর বলতে হবে না। ডল? নো নো নো, ও শুধু আমার ডল, অন্য কেউ ওকে এই নামে ডাকবি না। ওকে বাবা, সরি, তো সানি বলেই ডাকবো। আপু, আমরা সবাই ওকে পিচ্ছি বলো বা পিচ্ছি ডাকি, তুইও তা বলেই ডাক। ওকে, পিচ্ছি বলেই ডাকবো। তা পিচ্ছি, তুই কি আমার সাথে কথা বলবি না? এই আপুকে পছন্দ হয়নি বুঝি? না না আপু, তা না, আসলে আমি তো চিনি না তাই। তাই? তবে চিন্তা নেই, চিনে যাবে। কিসে পড়ো তুমি? জি, এবার নিউটেন। ও আচ্ছা, কোন গ্রুপ? সায়েন্স। ও গুড। দেখো মামা, তোমারও মিমিকে ভালো লেগেছে, তাই না? ওকে, তো ভালোই লাগবেই সবার। কিন্তু মামা জানো, মামাই না একটু বেশি ভালো লেগেছে মাম্মিকে। তাই আমি বলেছি যে পাপা যেমন তোমাকে নিজের কাছে রেখে দিয়েছে, তেমনি মামাইও মামিকে নিজের কাছে রেখে দিক। কেমন বলো? আইডিয়াটা তো ভেরি নাইস, কিন্তু তোমার মামা আর মিসমি কি রাজি এই ব্যাপারে? রায়াত এবার সানির দু গালে দু আঙুল দিয়ে চাটি মারলো, বলল, মামি, তুমি কি রাজি বলো? দেখো,
আমার মামাই কিন্তু খুব ভালো। ও তোমাকে ঠিক আমার পাপার মতো, মানে আমার পাপা যেমন মাম্মাকে ভালোবাসে তেমনি তোমাকেও মামাই ভালোবাসবে। বলো, তুমি কি রাজি না? সানি পড়ল এক মহাবিপদে। কি বলবে সে? রাতে জোড়াজোড়িতে শেষমেশ বলল, হ্যাঁ ঠিক আছে, আমি ইয়ে, মাম্মিও রাজি। বলেই হাততালি দিতে লাগলো। সবাই রাতের কথায় হাসল। এবার সবাই খাওয়ায় মনোযোগ দিল। আজ পাস্তায় অন্যরকম টেস্ট পাচ্ছি যে। কে বানিয়েছে এটা? আর কে বানাবে? আচ্ছা তোমরা কেউ গেস করো তো। কে, রেশমি নাকি? মনে হয় বাহির থেকে কোনো কুক এসেছে। আর কেউ? ডল, তুমি বলো কে বানিয়েছে? আমি। আরে ও কি গেস করবে? এটা তো আমার মামুনিই বানিয়েছে। কি পিচ্ছি রান্না জানে? এত ভালো পাস্তা ডল বানিয়েছে? তাই তো, এটা তো জানতাম না তো। হ্যাঁ, এটা আমাদের সানি বানিয়েছে। ডল, তুমি অসুস্থ শরীর নিয়ে রান্না কেন করতে গেলে? না মানে আদ্র বুঝলো সানি ঘাবড়ে যাচ্ছে, তাই সানিকে ঠিক রাখতে সে হেসে বলল, অনেক ইয়ামি হয়েছে, ঠিক যেমন তোমার স্ট্রবেরি ফ্লেভারের চকোলেট আর আইসক্রিমের মতো। তবে ডল, রোজ রোজ এসব একদম নয়। আচ্ছা। পিচ্ছে স্ট্রবেরি ফ্লেভার লাভ করে। তা তো দেখলে পাগল হয়েই যায় সে। তাই নাকি? বাহ, তো এই উপলক্ষে শানির জন্য স্ট্রবেরি ফ্লেভারের চকলেট আর আইসক্রিম আনা হোক। না না লাগবে না এখন এসব। তাই আমি পরে এনে দেবো এসব। এখন এসব খাওয়া একদম ঠিক হবে না। আমাকে তো ভুলেই গেলে, আমিও তো স্ট্রবেরি ফ্লেভার লাভ করি। তা কি মনে আছে? মামাই আমার জন্য আনবে না? তাই তো। আদ্র ভাই, আজ কিন্তু মামি ভাগ্নি দুজনের জন্য চকলেট আইসক্রিম আনতে হবে। মামিটাকে? মানে ডল, রেশু আপু ভুল করে বলে ফেলেছে। কিরে, তাই না? হ্যাঁ, আমি মিসমি বলতে গিয়ে মামি বলে ফেলেছি। আদ্র একটা লুকিয়ে নিঃশ্বাস ফেল। বাঁচলাম। এরকম নানা রকম কথার মাঝেই সবাই খাওয়া শেষ করলো। বেলা 12:30 প্রায়। সবাই রেডি হয়েছে অয়ন্তীর মেহেন্দির জন্য। এই ইভেন্টে সবাই ম্যাচিং পরবে। ছেলেরা সবাই পরেছে গ্রিন কালার পাঞ্জাবি আর সাদা পাজামা। মেয়েরা পরেছে স্কাই ব্লু কালার আনারকলি ড্রেস। কানে সবারই একই রকম বড় ঝুমকা। সবার চুল খোলা, সিঁথি করে মাঝখানে বড় পাথরের টিকলে, হাতে গর্জিয়াস চুড়ি সবারই। সবাই রেডি হয়ে বাড়ির বড় উঠোনে গেল। পুল সাইডে মেহেদির স্টেজ করা হলো। অয়ন্তীকে নিয়ে স্টেজে বসানো হলো। মেহেন্দি আর্টিস্ট তার হাতে মেহেদি লাগাতে লাগলো। ওইদিকে সানি তখন থেকে রুষার সাথে দাঁড়িয়ে আছে, তার সাথে রায়াত। পিচি চল না, অন্তি আপুর কাছে যাই, মেহেদি দেওয়া লাগবে তো। তুমি যাও আপি, আমি এখানে আছি রাতকে নিয়ে। আচ্ছা, ডাকলে চলে আসিস। তুইও তো মেহেদি পড়বি নাকি? বলেই রুষা চলে গেল। সানি রায়াতের সাথে মজা করতে লাগলো। একটু পরেই ওইখানে আদ্র হাজির। হায় হায়, আনারকলি একদম মস্ত লাগছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ডল? সবাই তো ওইদিকে। থাক না, আমি এখানে আছি। আদ্র এবার সানির আর একটু সামনে এসে সানির দুগালে হাত রেখে বলা, তুমি কি নিজেকে আড়াল করতে চাইছো? না আসলে না। এসব কেন তোমার মাথায় ঘুরে ডল? বলেছি না এসব ভাবতে না। আসলে না মানে। মামাই, তুমি মাম্মিকে আদর করছো, আমাকে করবে না? করবো তো রায়াতমণি, তুমি তো আমার কিউটের ডিব্বা। তোমাকে করবো না তো কাকে করবো? তাই তাহলে নাও, কোলে নাও। আদ্র হাসি মুখে সানিকে ছেড়ে রায়াতকে কোলে তুলে নিল। ডল, যাও ওদের কাছে যাও। আর হ্যাঁ, হাতে যেন মেহেদি দে। তখনই কেউ একজন পেছন থেকে সানির চোখ ধরল। বলো তো কে? বন্যা। ওহ সানি আপু, তুই কি করে বুঝিস যে কে ধরলো তোর চোখ? গায়ের ঘ্রাণটা যে পরিচিত। তা তুই এখানে কি করে? এটা তো ওই লোকটা। বলতেই বন্যার চোখ গেল আদ্রের দিকে। তখন আরে আপনি? তা আমার সানি আপুর সাথে কি কথা বলছেন আপনি? এই আপু, এই লোকটা আবার ওই দিনের মতো ঝগড়া করছে না তো? দেখ বন্যা, ওই দিনের জন্য আই এম সরি।
আর আমি ওর সাথে ঝগড়া করছি না। দূর থেকে আদ্রের এক ফ্রেন্ড তাকে ডাক দিল। ডল, তোমরা কথা বলো, আমি আছি ওদিকে। আচ্ছা। আদ্র চলে গেল। ডল? এই লোকটা তোকে ডল বললো কেন? আর তুই এখানেই বা কি করে? সানি পূর্ণাকে সব খুলে বলল। ও তাই বলো, আমি তো এর কিছুই জানি না। দূর থেকে শারমায় বলল, বন্যা পিছি এদিকে আয় না, মেহেদি লাগাবি তো নাকি? হ্যাঁ আসছি আপু। সানিপু চল। বন্যা সানিকে নিয়ে গেল। তারাও মেহেদি লাগাতে লাগলো। সানির হাতে যে মেহেদি লাগাচ্ছে তাকে আদ্র ফিসফিসিয়ে বলল। ওর হাতে হিডেন ভাবে এ লিখে দিবে, ওকে? আদ্রের কথা মতো মেয়েটি সানির হাতে এমন ভাবে এ অক্ষরটি লিখলো যাতে কেউ সহজে খুঁজে না পায়। এদিকে রুষার মন খারাপ, কারণ বিহান এখনো আসেনি। সে বিহানের নম্বরে ডায়াল করতে শুনল পেছনে কিউটি পাই সংটা বাজছে। সে পেছনে ঘুরতে দেখলো বিহান নেচে নেচে তার দিকে ইশারা করছে। রুষা মুচকি হেসে সেখানে গিয়ে বিহানের সাথে নাচতে লাগলো। তাদের সাথে সাথে আরো অনেকেই এসে নাচে তাল মেলালো। নাচ শেষ হতেই অয়ন্তী মাইক্রোফোন হাতে নিয়ে বলে উঠল, অ্যাটেনশন এভরিওয়ান, আজ আমার মেহেন্দি উপলক্ষে এখানে উপস্থিত সকল ছেলের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তো কথা হলো এই যে আমি চাই আজ সব মেয়েদের পাশাপাশি ছেলেরাও মেহেন্দি লাগাবে। এই কথা শুনে ছেলেদের মাথায় যেন ভাঁজ পড়া। ইম্পসিবল। চুইংগাম হাতে থুকু সাইমনের হাতে মেহেদি লাগানো ইম্পসিবল। তোর কুন্তি, এটা মানা যায় না বুনু। প্লিজ ভাইয়া, ইটস মাই রিকোয়েস্ট। অয়ন্তী চোরাচুরিতে সবাইকে মেহেদি লাগাতে হলো। তাদের আদ্রের পালা আসতেই সে বলল হাতের বাহুতে শুধু একটু লাগাবে। এতেই সবাই রাজি। শেষমেশ আদ্র তার হাতের কবজিতে মেহেদি দিয়ে ট্যাটুর মতো করে লিখল মাই হার্ট সম্মোহিনী। এটা লিখে আদ্র আর কিছু লিখল না। মেহেন্দি অনুষ্ঠান শেষ হতেই সবাই রুমে চলে গেল ফ্রেশ হতে, কারণ সন্ধ্যা আবার হলুদ অনুষ্ঠান আছে। এদিকে আদ্রর এক ফ্রেন্ড জিমান সানির হাইডেন ভাবে কিছু পিক নিল মেহেন্দির সময়, কিন্তু সে সানিকে চিনে না। তাই সামনে সৌরভকে পেতেই তাকে ধরে পড়ল। এই সৌরভ ভাই, একটা হেল্প করো প্লিজ। হ্যাঁ বলো। এই মেয়েটা কে গো? চিনলাম না তো। ও তো সম্পর্কে আমার শালি হয়। বিয়ের দিন তোমার বন্ধু মানে আদ্রর সাথে সে কি ঝগড়া। হোয়াট? আদ্রর সাথে ঝগড়া হয়েছে? হ্যাঁ, কেন তোমাদের বলেনি? হ্যাঁ তা বলেছে, অনেক আগে বলেছিল তোমার বিয়েতে নাকি একটা মেয়ের সাথে ঝগড়া হয়েছে, কিন্তু এটাই যে সে মেয়ে তা তো বলেনি। তা জানি না, এই সেই মেয়ে বলেই সৌরভ চলে গেল। ভেবেছিলাম এর সাথে হালকা মজা করব, বাট এবার মজা না। তোমায় দেখে মনে হয় না যে তুমি এতটা ধুরন্ধর মেয়ে, বাট তুমি সেটাই। এবার আমাদের ফ্রেন্ডের সাথে মিসবিহেভ করার শাস্তি পাবে তুমি, মিস ধুরন্ধর। কি বলিস তোরা? ওদিকে বাকি ফ্রেন্ডরা একসাথে বলে উঠল, হ্যাঁ